আলোচনায় ঢোকার আগে ছোট্ট একটা ভূমিকা দেই। টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে, খেলতেই হবে। সেইটা যেই গ্রুপে গিয়েই হোক না কেন, সেইটা যেই দেশে গিয়েই হোক না কেন, সেইটা যেরকমভাবেই হোক না কেন, এমনকি ভারতের মাটিতে গিয়ে যদি খেলতে হয় সেক্ষেত্রেও বাংলাদেশ কিভাবে মাথা উঁচু করে সেই ভারতের মাটিতেই টি-20 বিশ্বকাপ খেলতে পারে এই ব্যবস্থা করতে হবে। আমার অবস্থান ছিল এইটার পক্ষে, খুবই স্পষ্টভাবে, দৃঢ়ভাবে। এটা জনপ্রিয় মতবাদ না। জনপ্রিয় যেই হিসাবটা ছিল যে না, আমরা ভারতে গিয়ে খেলবো না, দরকার হলে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না। এমনকি যখন আমরা সেটা খেললামই না ফাইনালে গিয়ে, অনেকেই এইটাকে ইনিশিয়ালি একটা বিজয় হিসেবে দেখেছেন, কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় তারা বুঝতে পারছেন যে না, আমরা আসলে হেরে গেছি, আমাদের ক্রিকেট হেরে গেছে। আমাদের ক্রিকেট ধ্বংসের প্রথম পদক্ষেপটা এখনকার যারা এই ষড়যন্ত্রকারীরা আছে তারা খুব ভালোভাবে নিতে পেরেছেন। ফলে এখন নিজেরা এইটা ভেবে অনুতপ্ত হচ্ছেন যে কি কারণে ওই অবস্থানটার দিকে ছিলাম। এবং খেলা যখন ওয়ার্ল্ড কাপটা শুরু হয়ে যাবে, আমাদের দুঃখের আসলে সীমা পরিসীমা থাকবে না। প্রতি মুহূর্তেই আমরা ভাববো যে আহারে, এখানে তো বাংলাদেশও থাকতে পারত। এখন এই বিশ্বকাপে বাংলাদেশে খেলা না খেলার ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যেটা হয়েছে, সেইখানটাতে নট আউট নোমানের অবস্থানের প্রেক্ষিতে অনেকেই হয়তো এরকম মনে করার সুযোগ রয়েছে, বা বিভিন্ন সময় অনেকে বলেনও বটে, লেখেনও কমেন্টসে, যে আপনি সবসময় যে জনপ্রিয় যেই মতামত থাকে সেইটার বিপরীতে গিয়ে আপনার অবস্থানটা নেন। নট নেসেসারিলি, এটা কিন্তু আসলে ঠিক না। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কি যে আমি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমি আমার একটা অবজারভেশন দিই, আমি আমার একটা অবস্থানের কথা দৃঢ়ভাবে জানাই, স্পষ্ট করে জানাই। এখানে কোনো গুপ্তটুপ্ত ব্যাপার নাই। যেটা হবে সামনাসামনি, যা হবে সব ওপেনে, এখানে গোপন কোনো কিছু নাই। ফলে সেই আমার অবস্থানটা অনেক সময় জনপ্রিয় যে মতামত তার পক্ষে যায়, অনেক সময় সেটার বিপক্ষে যায়। মাস তিনেক আগে আপনি সাকিব আল হাসান এবং আসিফ মাহমুদ, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, তাদের দুজনের মাঝখানে একটা হয়েছিল না যে চাপানুতর ফেসবুক স্ট্যাটাসের লড়াই, তখন এটা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেইখানটাতে তো আমার অবস্থান ছিল সাকিব আল হাসানের দিকে, বেশিরভাগ মানুষের অবস্থানও সাকিবের দিকেই ছিল। আমি নট আউট নোমানের আমাদের ইউটিউব চ্যানেলে একটা জরিপ করেছিলেন যে কার পক্ষে আপনি রয়েছেন, সেইখানে 2,83,000 মানুষ, কিংবা এর মধ্যে অনেক বট বাহিনীও রয়েছেন, সেই বট বাহিনী থাকা সত্ত্বেও 57% তো হচ্ছে গিয়ে সাকিবের পক্ষে রায় দিয়েছেন, 43% হচ্ছে আসিফ মাহমুদের পক্ষে। তো তখন তো আমি জনপ্রিয় যে মতামত তার পক্ষেই তো আসলে আমি ছিলাম। ফলে আমি যেটা বলছি যে ভূমিকাটা ছোট্ট বলতে গিয়ে একটু কিঞ্চিৎ দীর্ঘই হয়ে গেল। নট নেসেসারিলি আমি সবসময় যে জনপ্রিয় মতামত তার বিরুদ্ধে যাই কিংবা তার পক্ষে যাই। আমি সবকিছু ঘটনা পর্যবেক্ষণ করে আমার একটা অবজারভেশন দেই, সেইটা আমি স্পষ্টভাবে জানাই। আমি আবারও বলছি, এখানে আমার রাগ ডাকের কিছু নাই, বা ওই গিরগিটির মতো 2 দিন পর পর রং চেঞ্জ করার কিছু নাই। ঘটনা যেইটা ঘটে সেই ঘটনার সাথে সেই হাওয়ায় ভেসে যাওয়ার কিছু না। আমার একটা অবস্থান থাকে, সে অবস্থান কখনো কখনো ঠিক হয়, সে অবস্থান কখনো কখনো ভুল হতেই পারে। কিন্তু এইটার সঙ্গে মানুষ কোনটা খাবে, কোনটা বললে মানুষ বেশি হচ্ছে গিয়ে এইটার সঙ্গে মানে কি বলে চলে, ভিউ বেশি হবে, কি ভিউ ব্যবসা ট্যাবসা হবে, এইগুলোর সাথে ভাই আমার কোনো অ্যাবসলিউটলি কোনো সম্পর্কের জায়গায় নাই। ভূমিকাটা কেন দিলাম? ভূমিকাটা দিলাম হচ্ছে গিয়ে সাকিব আল হাসানকে নিয়ে আবারও একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশের জার্সিতে সাকিবের আবারও একটা ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্চে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে সিরিজ, ওয়ানডে সিরিজ, সেইটা দিয়েই সাকিব দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে ফিরবেন, বাংলাদেশের মাটিতে তিনি ফিরবেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে না? সেখানটাতে আমার অবস্থানটা কি? এখানটা তো আমার অবস্থানটা স্পষ্ট। আমি বাংলাদেশের জার্সিতে সাকিবকে আবার দেখতে চাই। আমি বাংলাদেশের মাটিতে সাকিব আল হাসানকে আবার দেখতে চাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অবস্থান, যেইভাবে তারা এই সাকিবের ব্যাপারটা আবার সামনে নিয়ে আসলো, সেইটা স্টানবাজি, সেইটা ভাওতাবাজি। আমার এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সংশয়ের জায়গা নাই। যেই দিন বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে না খেলাটা নিশ্চিত হয়ে গেল, সেই দিনের বোর্ড মিটিংয়ে আপনারা সিদ্ধান্ত নিলেন যে সাকিবকে আবার বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল করা হবে এবং এই জন্য আপনারা কাজ করছেন। সেই ঘোষণা প্রেস কনফারেন্সে যেতে পরে এসে আপনারা দিলেন। সো ওইটা যে ভাওতাবাজি, তা নিয়ে আমার মধ্যে 1% না, 0.00001%ও সংশয়ের জায়গা নেই। কিন্তু তারা ওই স্টানবাজি করে ভালো হয়েছে। একদিক থেকে তারা একটা চিপার মধ্যে পড়ে গিয়েছে। এখন সেই স্টানবাজিটা তাদের টেনে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। সাকিবকে দেশে ফেরানোর জন্য, বাংলাদেশের জার্সিতে আবার ফেরানোর জন্য এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, এই অথর্ব অযোগ্য ক্রিকেট বোর্ডকে কাজ করতে হবে, ভিজিবলি কাজ করতে হবে। যদি তারা সেটা করতে ব্যর্থ হন, তাহলে তাদের অযোগ্যতা, ওয়ার্ল্ড কাপে আমরা খেলতে পারিনি তাতেই তো তাদের অযোগ্যতা স্পষ্টভাবে, নগ্নভাবে, মানে সবার সামনেই এটা প্রকাশিত হয়েছে। এর চেয়ে খারাপ আর কিছু বাংলাদেশ ক্রিকেটে হতে পারে না, যেই বোর্ডের অধীনে আমরা আসলে একটা ওয়ার্ল্ড কাপ খেললাম না। যতই এটা গভর্নমেন্ট ডিসিশন বলেন, যতই এইখানটাতে এই প্রেক্ষাপট আমি ভাই সব জানি, সব জানার পর আমি এটা বলছি যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ব্যর্থ ক্রিকেট বোর্ড এই আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের ক্রিকেট বোর্ড, কেননা তাদের সময় আমরা একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি।
সাকিবকে নিয়ে যে স্টানবাজিটা আপনারা করেছেন, যেইভাবে আপনারা শাক দিয়ে ওই মাছ আড়ালের চেষ্টাটা করেছেন, এখন সেই মাছটা এত বেশি সামনে চলে আসছে নামটা সাকিব আল হাসান হওয়ার কারণে আপনারা নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছেন। সাকিবকে এখন ফিরিয়ে আনার জন্য আপনাদের চেষ্টা করতেই হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে, ভিজিবল চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা কি আপনারা করবেন? এবং সত্যি সত্যি কি সাকিবের মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশে ফেরার, বাংলাদেশের জার্সিতে ফেরার সম্ভাবনাটা কি রয়েছে কিনা? 2024 সালের 5ই আগস্ট যখন সরকারের পতন ঘটে, যেই সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান, তখন তিনি দেশের বাইরে ছিলেন। বাংলাদেশের জার্সিতে এরপরেও তিনি খেলেছেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছেন, ইন্ডিয়াতে গিয়ে তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন। ওইখানে ইচ্ছা প্রকাশ করেছেন যে বাংলাদেশে ফিরে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটকে তিনি বিদায় জানাবেন। এবং সেই গ্রিন সিগন্যালটা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড না বাংলাদেশ সরকারের কাছ থেকেও পেয়েছিলেন। সেই গ্রিন সিগন্যালের জোরেই তিনি আমেরিকায় পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে দুবাই পর্যন্ত চলে এসেছিলেন। দুবাই আসতে আসতে গ্রিন সিগন্যাল হয়ে গেছে রেড সিগন্যাল, দুবাই থেকে তিনি আর বাংলাদেশে আসার অনুমতি পাননি। এবং সেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গেই তো ওই ফেসবুক স্ট্যাটাসের লড়াই, ইন্টারভিউর লড়াই টড়াই হয়ে গেল না কয়েক মাস আগে, যেখানটাতে ক্রীড়া উপদেষ্টা ঘোষণা দিলেন যে না, সাকিবকে যেন আর কখনো জাতীয় দলে না নেওয়া হয়, সেইটা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশনাটা দিয়ে দিবেন। খেয়াল করে দেখেন, ফারুক আহমেদ ভাই যখন বিসিবি প্রেসিডেন্ট ছিলেন, সাকিবকে তিনি বাংলাদেশের জার্সিতে ফেরাতে চেয়েছেন না? আমি 100% বিশ্বাস করি তাদের সেই আন্তরিকতার জায়গাটা ছিল, আন্তরিকভাবে তারা চেয়েছেন। আমিনুল ইসলাম বুলবুল ভাই যখন অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছেন, তিনি ফেরাতে চাননি? আমি 100% বিশ্বাস করি তাদেরও আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না। বুলবুল ভাই যখন পূর্ণ মেয়াদে দায়িত্ব নিয়েছেন, তিনিও কি সেটা চাননি যে সাকিব আবার বাংলাদেশের হয়ে খেলো? আমি অবশ্যই বিশ্বাস করি তিনি তখনও সেটা চেয়েছেন, কিন্তু কেউ কখনো পারেননি, সফল হননি। এইবার হঠাৎ করে আবার সাকিবের বিষয়টা যে সামনে চলে আসলো, এইবার তারা সফল হবেন কি কারণে, কোনভাবে, কোন কোন জায়গাটা থেকে? একটা সুবিধার জায়গা রয়েছে, আসিফ মাহমুদ এখন আর নাই। ক্রীড়া উপদেষ্টা যিনি বলেছিলেন যে সাকিব আল হাসানকে যেন আর কখনো জাতীয় দলে না নেওয়া হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনি নির্দেশনা দিবেন, ওই নির্দেশনা তিনি দিতেই পারেন না। আর আইসিসি তো হচ্ছে একটা মানে এটা আসলে কোনো সংগঠনই না। যদি সংগঠন হতো তাহলে ওই এক কথার প্রেক্ষিতে বাংলাদেশকে আসলে নিষিদ্ধ করে দিতে পারতো তারা, সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বা মানে প্রমাণ হওয়ার কারণে। সো সেটা যাই হোক, সো ওটা তো তার ব্যক্তিগত আক্ষোভ, তাদের নিজেদের কি সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্কের কথাগুলো হচ্ছে গিয়ে ফেসবুকে প্রকাশ করে দিয়েছেন। আসিফ মাহমুদ কতটুকু করতে হয় কতটুকু করতে হয় না, সেই শিক্ষা দীক্ষাও আসলে পান নাই। তো ওইটার কথা আমি বাদ দিলাম। তিনি যেহেতু এখন নাই, ডক্টর আসিফ নজরুল যেহেতু এখন দায়িত্বে, যদিও আসিফের কথা বলা হয় বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য, ওই আরেক আসিফ আকবর রায় আবার ওই দিন প্রেস কনফারেন্সে এটা বলেছেন এবং সাকিবের সঙ্গে তার কথাটা হয়েছে, সেইটাও তিনি বলছেন। এই ডক্টর আসিফ নজরুল দায়িত্বে থাকার কারণে আমি মনে করি যে এই জায়গাটাতে একটুখানি সুবিধার জায়গা রয়েছে, কিন্তু প্রবলেমের যে জায়গা সেটা কি আলাদা কিছু হয়েছে? ওইটা কি কোনো চেঞ্জ হয়েছে? এই যে থ্রু আউট দ্য টাইম আমি বলছি, গত 1.5 বছর সময়ের মধ্যে ফারুক ভাই যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, বুলবুল ভাই যখন প্রথমবার ছিলেন, এমনকি বুলবুল ভাই এইবার যখন হচ্ছে গিয়ে স্থায়ীভাবে দায়িত্ব নিয়েছেন গত কয়েক মাসের মধ্যে, প্রবলেমের জায়গাটা কোথায় ছিল সাকিবের সঙ্গে? সরকারের। সেই সরকারের সাথে প্রবলেমের জায়গাটা কি চেঞ্জ হচ্ছে? আগামী 12 তারিখে এই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। আজকে আমরা 12ই ফেব্রুয়ারি, আজকে আমরা এই আলোচনাটা করছি 30 তারিখ জানুয়ারি মাসের, এবং সাকিব ফিরছেন বা ফেরার জন্য অ্যাভেলেবেল ঘোষণা দিয়েছেন 24 তারিখ। দেন আজকে দিকেও যদি আমি ধরি, আর 2 সপ্তাহ সময় বাকি নাই এই সরকারের মেয়াদকাল। 12 তারিখের আগে সাকিব কি বাংলাদেশে ফিরবেন? না, প্রশ্নই ওঠে না। 12 তারিখের পর কি সাকিব ফিরবেন? হ্যাঁ, সাকিব সেটা ফিরতেই পারেন, কিন্তু সরকারের সঙ্গে যে ঝামেলাটা, সেই ঝামেলার জায়গাটাতে কি কোনো চেঞ্জ হচ্ছে? এই যে সাকিবের নামে মামলা টামলা রয়েছে, দেশে আসলে তিনি অ্যারেস্ট হন কি হন না, মবের বিষয়টি সে রয়েছে। 12 তারিখে কি ইলেকশন হবে, সেই ইলেকশনে কারা জিতবে কারা হারবে, সেই জয়ের পরে কারা সরকার গঠন করবে, সেই সরকার সাকিবকে দেশে আসার অনুমতি দেবেন কি দেবেন না, এবং এই সব কিছুর উপরই তো নির্ভর করছে সাকিবের আসা কিংবা না আসা। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে, আমাদের পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে সিরিজটা মার্চ মাসে, সেটা আরও 1 মাস পরে। এই 1 মাস সময়ের মধ্যে এই ক্রিকেট বোর্ড থাকে কিনা সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছে। এই ক্রিকেট বোর্ড পর্যন্ত এই সময়ের মধ্যে ভেঙে যেতে পারে। তাহলে যদি ধরে আমি বললাম ভেঙে নাই গেল, নতুন সরকার আসলো, নতুন সরকারের সঙ্গে সাকিব, সেটা যারাই আসুক, যারাই ক্ষমতা করুক, ওইটা তার আমরা জানি টানি না, সেইখানটাতে সাকিবকে ফেরার গ্রিন সিগন্যাল কি গভর্নমেন্ট দিবে কি দিবে না? বড় প্রশ্নের জায়গা না? বড় প্রশ্নের জায়গা। আমি ওই জায়গাটাতে যাচ্ছি না, যে ওই যে একটা আলোচনার জায়গা আছে যে এই 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যেই দলই ক্ষমতায় আসুক না কেন,
গণভোট যে হবে একই সঙ্গে সেইখানটাতে হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরও 180 দিন তারা ক্ষমতায় থাকতে পারবে। এটা নিয়ে নানান ব্যাখ্যা ট্যাখ্যার জায়গা রয়েছে, ওই রাজনৈতিক জটিলতার মধ্যে আমরা যাচ্ছি না। কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে যদি আরও 180 দিন এই সরকার থাকে তাহলে এই ক্রিকেট বোর্ডও থাকবে। কিন্তু যদি 180 দিন না থেকে, মানে হ্যাঁ জয়যুক্ত হয়ে যদি 180 দিন না থেকে নতুন সরকার ক্ষমতায় আসে, এই ক্রিকেট বোর্ডে তো সাকিবকে ফেরানো বা না ফেরানো বিষয়ে তাদের আর কিছু করার নাই। তখন তো আবারও সেই সরকারের সাথে সাকিবের যে সম্পর্কের জায়গাটা, সেই সম্পর্কের জায়গাটার উপরে সবকিছু নির্ভর করবে। কিন্তু এই ক্রিকেট বোর্ড যখন তারা ঘোষণা দিয়েছে যে বড়ে ঘোষণা দিয়েছে সাকিবের সঙ্গে আমাদের কথা হয়, আমরা সাকিবকে ফেরানোর ব্যাপারে আলোচনা করছি, আমাদের বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইকে এটা সরকারের সঙ্গে নেগোশিয়েট করার দায়িত্বটা দেওয়া হয়েছে, ফলে এই ক্রিকেট বোর্ডকে সাকিবের ব্যাপারে স্পষ্টত তাদের অবস্থানটা নিতে হবে। আমি যেরকম বিভিন্ন ইস্যুতে স্পষ্ট অবস্থান নেই, এই বোর্ডকেও স্পষ্ট অবস্থান নিতে হবে। ওই ধরি মাছ না ছুঁই পানি হবে না ভাই, গুপ্ত হয়ে থাকবেন হবে না ভাই, ওই যে লাঠিও ভাঙলো না সাপও মরল হবে না ভাই। আপনাদের কোনো একটা স্পষ্ট অবস্থান নিতে হবে। সাকিবকে কি আপনারা ফেরাতে চান নাকি চান না? চাইলে আপনারা কিভাবে চান, কতভাবে চান? এই যে ধরেন ওয়ার্ল্ড কাপ ভাই আমরা খেলাতে চেয়েছিলাম কিন্তু সরকারের সঙ্গে আমরা পারিনি, এই কানে কানে এসে যে আমাদেরকে এসব কথা বলছেন না। এবং আমি আপনাদের লিখে দিচ্ছি এই বোর্ড যখন ভেঙে যাবে, যখন থাকবে না, এই বোর্ডের যারা আছেন, বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা বোর্ড ডিরেক্টর রয়েছেন, বিভিন্ন সময় আপনারা ইন্টারভিউ দেখবেন, আমরাই ইন্টারভিউ করবো, সেইখানটাতে তারা তাদের অসহায়তার কথা বলবে যে ভাই আমরা ওয়ার্ল্ড কাপটা খেলাতে চেয়েছিলাম কিন্তু সরকারের কারণে আমরা পারিনি। যদি সরকারের ওই চেঞ্জটা হয় সেই রকমভাবে তখন দেখবেন যে তারা নিজেদেরকে নিরপরাধ প্রমাণ করার জন্য উঠে পেরে লিখবেন। সেটা পরের ইস্যু, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তবে এইখানটাতে সাকিবের ইস্যুতে যেহেতু আপনারাই যেচে পড়ে বলেছেন, অতএব আপনারা এইখানটাতে স্পষ্ট একটা অবস্থান নিতে হবে। সেই স্পষ্ট অবস্থান সাকিবকে ফেরানোর পক্ষেই নিতে হবে। আপনারা পারেন কি পারেন না সেইটা অন্য আলোচনা, কিন্তু সেই অবস্থানটা নিতে হবে। কিন্তু আমার কাছে সত্যিকার অর্থে আমি বলি, সাকিবকে মার্চে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে, এই জায়গাটাতে বোর্ডের শুধু অবস্থান ঘোষণা করেছে প্রকাশ্যে, এইটা বলে তারা একটা নিজেদের মানে একটা কি বলা চলে যে একটা দায়বদ্ধতার মধ্যে তারা পড়েছে। এর বাইরে সত্যিকার অর্থে ঘটনার কোনো অগ্রগতি নাই এবং এর বাইরে ঘটনার কোনো অগ্রগতি হবেও না। 12 তারিখে নির্বাচনের পরে নতুন সরকার আসবে, নতুন ধরেন হচ্ছে দল দায়িত্বে আসবে, নতুন স্পোর্টস মিনিস্টার আসবে, সব কিছুই তো তখন নতুনভাবে হবে। সাকিব আল হাসানের সঙ্গে তখন তাদের সম্পর্কের জায়গাটা, রাজনৈতিক হিসাব টিসাবের জায়গাটা সব কিছু আবার নতুনভাবে হবে। কিন্তু সেগুলো হওয়া সত্ত্বেও এই যে আপনারা একটা স্টানবাজি করে সাকিবকে আনার কথা বলেছেন না, এখন আপনাদেরকে আমরা চাপে রাখবো, আপনাদেরকে আমরা এই প্রেশারের মধ্যে রাখবো যে না সাকিবের ব্যাপারে আপনারা আসলে কি করেছেন। আমরা বলতে হচ্ছে কি, আমি মিডিয়ার কথা বলছি, আমি জনগণের কথা বলছি, বা যারা মনে করেন যে সাকিবকে এভাবে ফেরানোটা আসলে উচিত বলে মনে করে। হ্যাঁ ঠিক আছে, সাকিবের ব্যক্তিগত যে এইসব জায়গাগুলো রয়েছে, তার মামলা টামলা যে বিষয়গুলো হচ্ছে আইনি যেভাবে মোকাবিলা রয়েছে সেগুলো ওইগুলোর মতো করে হবে। কিন্তু এন্ড অফ দ্য ডে যে সরকারের সিগন্যাল লাগবে এবং সেই সিগন্যালটা আদায় এই এখনকার ক্রিকেট বোর্ড করতে পারবেন কিনা এটা হচ্ছে প্রশ্নের বিষয়। কিন্তু সেই চেষ্টাটা আপনাদের জারি রাখতে হবে। যদি আপনারা জারি না রাখেন তাহলে আমাদের সবসময় মনে হবে বাংলাদেশ যেদিন বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে সেদিন সাকিব আল হাসানকে ফেরানোর ঘোষণা দিয়ে আপনারা আসলে একটা স্টানবাজি করেছেন, আপনারা একটা ভাওতাবাজি করেছেন, খুব ভালো কথা। কিন্তু সেই ভাওতাবাজিটাকে এবার একটা পূর্ণতা দেন, পূর্ণতা দিয়ে সাকিবকে বাংলাদেশে ফেরানোর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টাটা করেন। দেখি আপনারা কতটা কি করতে পারেন।